ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তার পরবর্তী পার্ট, যে বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে সেই স্তরগুলি সম্পর্কে জানবো। আগের ভিডিওতে আমরা বায়ুমণ্ডল কি তার কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে চলো শুরু করা যাক। প্রথমেই সমস্ত জীবকুল, পৃথিবীর প্রায় 90% জীবকুল যে স্তরটা বসবাস করে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার যে স্তরটি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। ট্রপোস্ফিয়ার স্তরটা কি? প্রথমে আমি আসি, কে আবিষ্কার করেন এটি? ট্রপোস্ফিয়ার স্তরটি আবিষ্কার করেন ট্রেসারেন্স ডি বোট নামে একজন বিজ্ঞানী এই ট্রপোস্ফিয়ার স্তরটি আবিষ্কার করেন। ট্রপোস্ফিয়ার স্তরটার যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কত না 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরের উচ্চতা থাকে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে ট্রপোস্ফিয়ার স্তর সব জায়গায় উচ্চতা কিন্তু সমান নয়। তার কারণ কি? যদি আমরা মনে করো নিরক্ষীয় অঞ্চলে থাকি, তাহলে নিরক্ষীয় অঞ্চলের মৃত্তিকা হচ্ছে প্রায় আমরা সমতল প্রকৃতি ধরতে পারি। নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে প্রায় সমতল প্রকৃতির, ক্রান্তীয় অঞ্চলটা হচ্ছে তার থেকে একটু উচ্চতা, মেরু অঞ্চল হচ্ছে তার থেকে বেশি উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ এখানে পাহাড় পর্বত রয়েছে। তাহলে অর্থাৎ বায়ুমণ্ডলের একটা ধর্ম কি, যে বায়ুমণ্ডল হচ্ছে সমতা রাখা। অর্থাৎ এরকম বিষয় নয় বায়ুমণ্ডলটা যে কোনো একটা জায়গায় এরকম ভূপৃষ্ঠ যদি এরকম পাহাড় থাকে, আবার যদি এখানে এরকম করে নিচু স্থান থাকে, তাহলে বায়ুমণ্ডলের যে স্তরটা আছে সেই স্তরটা এরকম করে যে এইভাবে এখানে উঠে গেল, আবার এইভাবে নেমে গেল, এই জায়গাটা নিচু বলে এখানে বায়ুমণ্ডলের স্তরটা নিচু হয়ে গেল, আবার এই জায়গায় উঠে গেল, এরকম কিন্তু হয় না। জলের অবস্থা জল যেমন নিজেকে সমতা রাখার চেষ্টা করে, একটা পুকুরে বা একটা সমুদ্রে এলে কি বুঝতে পারো যে সমুদ্রের এই জায়গাটা বেশি ডেপথ? হ্যাঁ, জলের কালার দেখে চিহ্ন করা যায় ঠিকই, কিন্তু আমরা তার গভীরতাকে চিহ্নিত করতে পারি না। জলের উচ্চতা অনুসারে একটা জল সমতা রাখার চেষ্টা করে। ঠিক বায়ুমণ্ডলও তাই। বায়ুমণ্ডল, পৃথিবীর যে ল্যান্ডফর্ম যেরকমই হোক না কেন, বায়ুমণ্ডল কিন্তু তার একটি সমতা রাখার চেষ্টা করে, একটি নির্দিষ্ট উচ্চতায় সে সবকিছুকে এক রাখতে চায়। বেশ, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তো এই ভদ্রলোক যিনি ট্রপোস্ফিয়ারটা আবিষ্কার করেন, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার স্তরটাকে বলা হয় কি না আমাদের যে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আচ্ছা, যে কথাটা বলতে বলতে আমার টপিকটা ঘুরে গেল অন্যদিকে। সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের যে আমরা বললাম এই যে বায়ুমণ্ডলে, তাহলে আমি কি দেখলাম যে বায়ুমণ্ডলে একটা সমতা বরাবর অবস্থান করছে। মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ার, তার যে ডেনসিটি, অর্থাৎ তার যে সমুদ্রপৃষ্ঠ থেকে তার যে উচ্চতা ট্রপোস্ফিয়ার, সেটা থাকে হচ্ছে 8 কিলোমিটার। ক্রান্তীয় অঞ্চলে, অর্থাৎ আমাদের কর্কটক্রান্তি রেখার কাছে, সেটার উচ্চতা থাকে ভূপৃষ্ঠ থেকে হচ্ছে 13 কিলোমিটার, 13 কিমি। আর যে রয়েছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে, সেখানে থাকে কত? সেখানে হচ্ছে 16 বা 18 কিমি। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রত্যেকটা জায়গা অনুসারে, সেখানকার উচ্চতা অনুসারে আমার ট্রপোস্ফিয়ারের অবস্থান। এবার ট্রপোস্ফিয়ারের উচ্চতা যাই হোক না কেন, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এগুলো কিন্তু সব সেম, সব জায়গায়, পৃথিবীর সব জায়গাতে সেম উচ্চতায় বা একই বেধের হয়ে থাকে, মানে চওড়াটা। ঠিক আছে, বেশ। তো এই ট্রপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, সেটা মেইনলি একটা গ্রিক শব্দ আছে। গ্রিক শব্দটার নাম কি? ট্রপোজ। গ্রিক শব্দ হচ্ছে ট্রপোজ। এই ট্রপোজ থেকে হচ্ছে ট্রপোস্ফিয়ার কথাটি এসেছে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? এর একটা নাম আছে, কি নামের? ক্ষুব্ধমণ্ডল। এখন এরকম নাম কেন? ক্ষুব্ধ মানে কি? রাগী। অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে, সে বায়ুমণ্ডলের মধ্যে ঝড় বলো, বৃষ্টিপাত বলো, সমস্ত কিছু এই স্তরের মধ্যে হয় বলে একে বলা হয় হচ্ছে তোমার ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ট্রপোস্ফিয়ার স্তরকে। এবং এর একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে ওঠা যায়,
প্রত্যেক কিলোমিটার বা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.55 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কিন্তু কমতে থাকে। অর্থাৎ যত তুমি ওপর দিকে উঠবে তত তোমার সেই যে ট্রপোস্ফিয়ার রয়েছে সেই ট্রপোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা কমতে থাকবে। এইভাবে যখন তুমি একদম 18 কিলোমিটার এই জায়গায় চলে যাবে তখন হচ্ছে সেটা মাইনাস প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ট্রপোস্ফিয়ারের যে উষ্ণতা হয় সেটা হচ্ছে এইভাবে কমতে কমতে আমার এই টেম্পারেচারে চলে যায়। আচ্ছা, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের মধ্যবর্তী অংশটাকে বলা হয় ট্রপোপোজ। পোজ মানে হচ্ছে মিশ্রণ করা, অর্থাৎ যেখানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার দুটি স্তর যেখানে মিশ্রিত হচ্ছে সেই স্তরটাকে বলা হয় হচ্ছে ট্রপোপোজ। এই ট্রপোপোজ থেকেই মেইনলি হচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ারটা শুরু হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার কত মিটার শুরু হচ্ছে না 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যে হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলের জেট বিমান বা আমাদের যে আমরা যাকে বলি হচ্ছে এরোপ্লেন বলি, সেই প্লেন হচ্ছে যদি আমার ট্রপোস্ফিয়ারের যদি আমার ওয়েদার কখনো খারাপ থাকে তাহলে হচ্ছে আমার তখন এই স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উপর দিয়ে ওরা যাতায়াত করে বা এক স্থান থেকে অন্য স্থানে যায়। গ্যাস বেলুন বলো, এটা গ্যাস বেলুন বা প্লেন এই স্তরের মধ্য দিয়ে কিন্তু আমার যাতায়াত করে। তার কারণ কি, মেঘ এই স্তরে উঠতে পারে না। মেঘ হচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এবং এই স্তরটার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার মধ্যে যেহেতু কোনো রকম আমার প্রাকৃতিক ঝঞ্ঝা অনুভূত হয় না, তাই একে একটা ভালো নাম আছে শান্ত মণ্ডল। একে বলা হয় শান্ত মণ্ডল। তাহলে আশা করি তোমাদের বোঝা গেছে যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার যেগুলি রয়েছে সেই বিষয়টা সম্পর্কে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই স্তরটাতে সব থেকে বেশি কিসের পরিমাণ বেশি থাকে বলতো? নাইট্রোজেন এবং অ্যারোসেল। বায়ুমণ্ডলের যে আগের দিন আমরা বলে এসেছি অ্যারোসেল, সেই অ্যারোসেলের পরিমাণও হচ্ছে সব থেকে বেশি থাকে হচ্ছে আমার হচ্ছে এই ট্রপোস্ফিয়ার স্তরটাতে। ঠিক আছে, আচ্ছা ট্রপোস্ফিয়ার, এবার স্ট্র্যাটোস্ফিয়ার আসি। স্ট্র্যাটোস্ফিয়ারটা কি? এবার তোমাদের বইয়ে কিছু বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলি রয়েছে সেই স্তরগুলির বৈশিষ্ট্য দেওয়া আছে। সেই বৈশিষ্ট্যগুলি একটু ভালো করে পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, খুবই সহজ জিনিস। আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলি কি। স্ট্র্যাটোস্ফিয়ার জিনিসটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ারের মতন একটা স্তর, কিন্তু এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এবং জেট বিমান, গ্যাস বেলুন এগুলো সব এই স্তরের মধ্যে চলাচল করে। হ্যাঁ, এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটা স্তর থাকে খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর জীবমণ্ডলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার নাম কি? তার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। এটা হচ্ছে আমাদের এই বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঊর্ধ্বাংশে এটা থাকে। ঠিক আছে, এই গ্যাসটা একটা নীলাভ গ্যাস হয়, আষ্টেযুক্ত গন্ধ থাকে, আষ্টানি আষ্টানি একটা গন্ধ ওঠে। এই ওজোনোস্ফিয়ার স্তরটা, এটা কিভাবে সৃষ্টি হয় না বায়ুমণ্ডলের যে আমাদের সূর্য থেকে যে ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি আসে, যে আল্ট্রাভায়োলেট বি, ইউভিসি, এই যে সমস্ত ক্ষতিকারক রশ্মিগুলি আসে, গামা রশ্মি, এই সমস্ত রশ্মিগুলি যেগুলো আসে সেগুলো বায়ুমণ্ডলের যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন স্তরকে আণবিক করে দেয়। এবং সেখানে অক্সিজেন স্তরকে ভেঙে ভেঙে মানে O2, এই O2টাকে যদি ভাঙেও O2কে ভেঙে একটা সিঙ্গেল ও গঠন করে আর কি, মানে একটা অক্সিজেনের একটা অণু গঠন করে। যখনই এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তখনই ও কি করে, যে অক্সিজেনের অণুটা আণবিকতা হয়নি বা এরকম ভাবে ভাঙেনি, তার সঙ্গে ধরো একটা মৌল আছে O2, এটা একটা অন্য ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে কিন্তু ও একটু নিচে আছে। ঠিক আছে, এ হচ্ছে আয়নিত হয়ে গিয়ে ভেঙে গেছে দুটো ওতে ভেঙে গেছে, O2টা ভেঙে ও হয়ে গেছে, একটা করে অক্সিজেন হয়ে গেছে। তখন চেষ্টা করবে কাছাকাছি O2 কে রয়েছে তার সঙ্গে জুড়ে দেওয়ার। যখনই এই O2টা ও সঙ্গে জুড়ে যাবে
তখন হয়ে যাবে O3। এটা হয়ে গেল ওজনের সংকেত। এটাই হয়ে গেল ওজনের সংকেত। আশা করি তোমাদের এটা বোঝা গেছে কিভাবে ওজোন গ্যাস সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের যে অতিবেগুনি রশ্মি রয়েছে, সেই অতিবেগুনি রশ্মি এখানে পড়ার জন্য এখানকার যে অক্সিজেন সেটা আয়নিত হয়ে যায়, এবং আয়নিত হয়ে এই ধরনের O3 গঠন করে, এবং আমাদের যে বায়ুমণ্ডলের যে আমাদের ওজোন স্তর সেটা গঠন করছে। ঠিক আছে, এই ওজোন স্তর জীবকুলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি ওজোন স্তর না থাকে, আমাদের হচ্ছে যে জীবকুল আন্টার্কটিকার সমস্ত বরফ হচ্ছে গলে যাবে, এবং যে জীবকুল সেটা ধ্বংস হয়ে যাবে। মানুষের ত্বকের মধ্যে ক্যান্সার সৃষ্টি হবে। আমাদের ক্ষতিকারক রশ্মিকে হচ্ছে একটা ছাতার মতন হচ্ছে ওজোন স্তর হচ্ছে আটকে রেখেছে। সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আসে সেটা হচ্ছে যেন ওজোন স্তর খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের বর্তমান উন্নত সভ্যতার যুগে, হ্যাঁ, বা বিশ্ব উষ্ণায়ন মানে বিশ্বের যে উন্নয়ন, সেই উন্নয়নের যুগে, হ্যাঁ, এত বাড়িতে বাড়িতে এত এসি বলো বা এত তোমার ফ্রিজ এগুলো ব্যবহার হয়ে গেছে, যে তার কাছ থেকে যে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন যে নির্গত হয়, তার কারণে কিন্তু আমাদের ওজোন স্তর খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট সি এই জিনিসগুলো খুব পরিমাণে জীবগুলোর শরীরের উপর পড়ছে। ঠিক আছে, যেমন লকডাউনের সময় আমি 2021-22 সালের কথা বলছি, যখন লকডাউন হয়েছিল 19 টু আমাদের 21 সাল পর্যন্ত যে লকডাউন হয়েছিল, ওই পিরিয়ডটাতে কিন্তু যখন সমস্ত কলকারখানা বন্ধ ছিল, সেই কলকারখানাগুলি বন্ধ হওয়ার জন্যে এবং যানবাহন যে মুক্ত ছিল, সেই সেটা না হওয়ার জন্য আর কি, যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর, সেই ওজোন স্তর কিন্তু অনেকটাই রিকভারি হয়ে গেছিল তাদের মধ্যে, অর্থাৎ ঠিক হয়ে গেছিল ওজোন স্তর অনেকটাই। কিন্তু আবার বর্তমান দিনে উন্নত সভ্যতার যুগে এখন তো আবার বিশ্বযুদ্ধ চলছে, এখন তো অবস্থা আরো খারাপ। এইভাবে চলছে। বেশ, ওজোন স্তর গেল, বা আমরা এই স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু আমার ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরটা কিন্তু বা ওজোন গ্যাস আমার অবস্থান করছে। ওজোন স্তরে, আচ্ছা, এইখানে একটা খুব সুন্দর জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এখানে একটা মেঘ দেখা যায় এই স্ট্র্যাটোস্ফিয়ারে। এটাকে বলা হয় হচ্ছে মাদার অফ পালক বা সিরাস মেঘ। সিরাস মেঘ, যেটা পালকের মতন দেখবে আকাশে, পালকের মতন এক ধরনের মেঘ দেখা যায়, তাকে বলা হয় সিরাস মেঘ। সেই মাদার অফ পালক বলতে হয়, বা এটা বাদ দাও, এখানে লিখে দিয়েছি, এখানে সিরাস মেঘ দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে সিরাস মেঘ দেখা যায়। আচ্ছা, এরপর আসি মেসোস্ফিয়ার স্তরে। মেসোস্ফিয়ার, আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়, যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে আবার সূর্যরশ্মি যেহেতু পড়ে, সেহেতু সূর্যরশ্মি পড়ার জন্য কিন্তু এই স্তরটা গরম হয়ে যায়। এই ওজোন স্তরটা কিন্তু সূর্যরশ্মি শোষণ করে, ওই যে বললাম O2টা ভেঙে যায়। তো এই ভাঙার জন্য এখানে কি হয়, উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। এখান পর্যন্ত যে মাইনাস টেম্পারেচার ছিল, -44-45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, সেইটা সেই এই এখানকার টেম্পারেচারটা প্রায় তোমার ধরো 45 ডিগ্রি এরকম সেলসিয়াস ছিল, -45 ডিগ্রি সেলসিয়াস। সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই জায়গায় কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে এসে পরিণত হয়। যদি কোশ্চেন আসে বায়ুমণ্ডলের মধ্যে কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা কি, বায়ুমণ্ডলের যে স্তরে কি হয় না, আমাদের যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং বায়ু মানে এর একটা প্রধান বৈশিষ্ট্য বলছি আমি আর কি, যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরটা হচ্ছে উষ্ণতাও কমতে থাকে। ঠিক ট্রপোস্ফিয়ারে যেমন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, তেমনি এই মেসোস্ফিয়ারে হচ্ছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার উষ্ণতাও কমতে থাকে। ঠিক আছে, এই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন উষ্ণতা কমতে থাকে, এই জায়গার টেম্পারেচার কিন্তু প্রায় এই 90 কিলোমিটার কাছাকাছি, এই জায়গাটাতে মেসোপোজের একটু নিচে, এই জায়গায় টেম্পারেচার হয়ে যায় -130 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার কিন্তু ও পৌঁছে যায়। এত ঠান্ডা, আমরা
3-4 ডিগ্রিতেই একদম আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে -130 ডিগ্রি টেম্পারেচার মানে তো বিশাল ঠান্ডা মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর যদি বলা হয় তাহলে হচ্ছে আমাদের এই মেসোস্ফিয়ার। এর কাজ কি না, পৃথিবীতে যে সমস্ত উল্কাপিণ্ড আছে, আমি ক্লাস 9-এ প্রথম থেকে বলেছিলাম উল্কাপিণ্ড বিষয়টা খুব ভালো করে। সেই উল্কাপিণ্ড যখন জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পতিত হয়, সেই এই মেসোস্ফিয়ারের কাজ হচ্ছে সেই উল্কাপিণ্ডটাকে ওই স্তরের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ এখানকার যে এত টেম্পারেচার, এত ঠান্ডা, ওই গরম উল্কাপিণ্ডটা আস্তে আস্তে ভূপৃষ্ঠে কিন্তু পড়তে পড়তে সে তখন কিন্তু একদম পুড়ে ছাই হয়ে যায়, বা একদমই তখন আর তার মধ্যে গরম ভাবটা থাকে না, ঠান্ডা হয়ে যায় সেটা। ঠিক আছে? আচ্ছা, মেসোস্ফিয়ারে একটা মেঘ দেখা যায়, যেমন এখানে তোমার সিরাস মেঘ দেখা গেল। মেসোস্ফিয়ারে আরেকটা মেঘ দেখা যায় যার নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ। নৈশদ্যুতি মেঘ, এটা কিন্তু এই মেসোস্ফিয়ার স্তরে হচ্ছে দেখা যায়। ঠিক আছে? এটা একটা কারণ আছে, পরে একটা খুব ভালো একটা ব্যাখ্যা আছে, যেটা তোমাদের এখন দরকার নেই, অনেক ডেপথ একটা ব্যাখ্যা আছে, এটা অনেক বড় ব্যাখ্যাটা। আচ্ছা, কিভাবে সৃষ্টি হয় মেঘটা আর কি। এর পরবর্তী যে স্তর সেটা হচ্ছে কি আমার থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা কি স্তর? থার্মোস্ফিয়ারটা হচ্ছে থার্মোস্ফিয়ার আর একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এইখানে বায়ুমণ্ডলের যে কণাগুলি রয়েছে, যেখানে অক্সিজেন, নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, ওই যে আগের দিন আমি বিষমণ্ডলে বলেছিলাম যে আণবিক নাইট্রোজেন স্তর, আণবিক অক্সিজেন স্তর, সেই যে আণবিক স্তরগুলি রয়েছে মেনলি থাকে হচ্ছে এই আয়নোস্ফিয়ার এই স্তরটাতে। উচ্চতাগুলো মনে মনে করো আর এর সঙ্গে মেলাও, ঠিক আছে? তাহলে উত্তর পেয়ে যাবে। তো এইখানে যে স্তরটা থাকে, সেখানে যে সূর্যের যে রশ্মি আছে, সেই রশ্মির ফলে যে ওই অতিবেগুনি রশ্মি এবং যে সমস্ত চার্জেল পার্টিকেল কণাগুলি রয়েছে সূর্য থেকে যেগুলি আসছে, সেই কণাগুলি অতিরিক্ত পজিটিভ চার্জ হওয়ার জন্য সেগুলি কি হয়, এখানকার আয়নকে উত্তপ্ত করে। এবং মেরু অঞ্চলে, আমাদের পৃথিবীর যে মেরু অঞ্চল মানে মোটামুটি আমি বলতে চাইছি প্রায় 65 ডিগ্রির উপর থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এদিকেও তাই 65 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এই মেরু অঞ্চলে আকাশে, রাত্রিকালীন আকাশে অরোরা অস্ট্রেলিস বলে এক ধরনের আলোর ঝর্ণা দেখা যায়। মানে এত সুন্দর জিনিস। এই যে আমরা জানি কি, আমরা পৃথিবীর 6 মাস একটানা রাত চলে, একটানা দিন চলে। যখন এখানে উত্তর গোলার্ধে যখন 6 মাস দিন চলবে, তখন দক্ষিণ গোলার্ধে এখানে 6 মাস রাত চলবে আন্টার্কটিকাতে। আবার যখন এখানে যখন রাত হবে, তখন এখানেও কিন্তু আমার দিন চলবে। এই রাত্রিকালীন পরিস্থিতিতে খুব সুন্দর আকাশে একদম রামধনু কালারের মতন আলোর খেলা চলে। একে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে অরোরা, মানে মেনলি বলা হয় হচ্ছে মেরুজ্যোতি। একে উত্তর গোলার্ধে বলা হয় হচ্ছে মেরুপ্রভা বা অরোরা বোরিওলিস, এবং দক্ষিণ গোলার্ধে বলা হয় কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রেলিস। খুব সুন্দর জিনিস, তোমরা ইউটিউবে অনেকে সার্চ করে দেখতে পারো অরোরা অস্ট্রেলিস। মানে এত সুন্দর জিনিসটা দেখলে তোমার তো মন ভরে যাবে জিনিসটা আর কি। এটা সৃষ্টি হয় মেনলি হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে। ঠিক আছে? আয়নোস্ফিয়ার স্তরে হচ্ছে আমাদের তোমার হচ্ছে মেরুজ্যোতি সৃষ্টি হয় বা মেরু প্রভা সৃষ্টি হয়। মেনলি এটা সূর্যের থেকে যে সমস্ত কণাগুলি আসে, চার্জের যে পার্টিকেল কণাগুলি আসে, সেই কণার প্রভাবে কিন্তু এইটা সৃষ্টি হয়। এরপর আসে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার মানে ধরে নাও এক প্রকার পৃথিবীর বাইরে। ঠিক আছে? এই এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে আমাদের যে সমস্ত পৃথিবীর যে স্যাটেলাইটগুলি লঞ্চ করা হয়, ইসরো থেকে বলো বা নাসা থেকে বলো, সেই সমস্ত স্তরগুলি যে এটা মনে করে স্যাটেলাইট হয়, তাহলে এটা এই যে পৃথিবীর যে অংশের সঙ্গে সঙ্গে পৃথিবীকেও কিন্তু এই স্যাটেলাইটটা আবর্তন করছে, এবং এটা কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে। ঠিক আছে? এর বিশেষ কিছু কাজ নেই। আর ম্যাগনেটোস্ফিয়ার, এখানে সমস্ত চুম্বকত্বের এখানে হয়, জমা হয় বলে এখানে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। পৃথিবীর ম্যাগনেটিজম এই জায়গাটা খুব বেশি কাজ করে, একে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এই হচ্ছে মেন প্রধান স্তর হচ্ছে এইগুলো, মেনলি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এবং হচ্ছে তোমার হচ্ছে আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার পর্যন্ত। ম্যাগনেটোস্ফিয়ারের গুরুত্ব সেইভাবে দেখা যায় না। আচ্ছা, এখানে 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার, 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 90 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার, 90 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, যেখানে আমাদের হচ্ছে এই আমাদের অরোরা অস্ট্রেলিস বা অরোরা বোরিওলিস দেখা যায়। তারপরে 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এক্সোস্ফিয়ার, এবং 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার।
আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে বিষয়টা খুব ভালোভাবে। এবং এই চুম্বকত্ব, পৃথিবীর সমস্ত চুম্বকত্ব হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার যে জায়গাটি রয়েছে, সেই ম্যাগনেটোস্ফিয়ার জায়গাটিতে হচ্ছে পৃথিবীর সমস্ত চুম্বকত্ব কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, তো এই গেল হচ্ছে টোটাল আমার বায়ুমণ্ডলের যে স্তর সেই সম্পর্কে বর্ণনা। এর থেকে বেশি বললে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই থাক। যদি কারো কোনো অসুবিধা কোথাও মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।